মিশরে যে হলো শান্তি চুক্তিটা, সেখানে কোথায় গাজাবাসীর প্রতিনিধি, কোথায় হামাস, কোথায় ইভেন নেতানিয়াহু নাই। সেখানে আছে হচ্ছে আপনার যারা যারা ট্রাম্পের পছন্দের লোক এবং তাদের মানে ঘনিষ্ঠ কিছু লোকজনকে নিয়ে তিনি মিশরে বসলেন, তারা নিজেদের মতো স্বাক্ষর করলেন। যাদেরকে নিয়ে স্বাক্ষর হলো তাদের কোনো প্রতিনিধি নাই। এটা আমার আমার কাছে ব্যক্তিগত মতামত হচ্ছে একটা হাস্যকর বিষয়। তার মানে আপনি বলতে চাইছেন যে এটা আসলে শান্তি চুক্তির নামে একটা রহস্য। একটা একটা পার্টি টাইপ কিছু অবশ্যই একটা ছিল আর অবশ্যই কি। পার্টি, কারণ এটা এটা ডোনাল্ড ট্রাম্পের সেই ক্ষমতাটা আছে। ইরান যখন একটু দুর্বল, ট্রাম্প এই সুযোগটা আসলে কাজে লাগিয়েছেন। তিনি সবাইকে ডেকে এনে ইরানকে যাতে এখানে ইনভলভ না হতে পারে। ইরান কিন্তু অবশ্যই এখানে একটা বড় শক্তি, তাদের এখানে অনেক ইনভলভমেন্ট আছে, কিন্তু তাদেরও কি কোনো প্রতিনিধি এখানে ছিল? জি। ডোনাল্ড ট্রাম্প তো ইউক্রেন ইস্যু নিয়ে অনেক আলোচনা করেছেন, অনেক মিটিং করেছেন। তিনি কি সেখানে এই ধরনের চুক্তি করতে পারবেন পুতিনকে ছাড়া, শুধু ইউরোপীয় রাষ্ট্রদের নিয়ে? এটা কোনোদিন সম্ভব? আমরা যুদ্ধবিরত চুক্তিটা যেখানে আসলো বা শান্তি চুক্তিটা যেখানে আসলো, কিভাবে আসলো সেটা নিয়ে একটু গভীর আলোচনা করা দরকার। ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রথম অবস্থায় খুব বেশি জড়িত থাকলেও এই ফিলিস্তিনের এই ইস্যুতে খুব বেশি জড়িত থাকলেও একদম শেষ পর্যায়ে কিন্তু তিনি দায়িত্বটা জ্যারেড কুশনার, যে তার জামাতা, তার উপরে দিয়ে দেন। এবং তিনি হচ্ছে হামাস নেতাদের সাথে সরাসরি যোগাযোগ করেন, এবং তিনি হামাস নেতাদের সাথে যোগাযোগ করার পরে ট্রাম্পকেও সিগন্যাল পাঠাচ্ছিলেন যে কি হচ্ছে এবং কতটুকু অগ্রগতি হচ্ছে। এবং এক পর্যায়ে গিয়ে তারা গ্রিন সিগন্যাল পান, এবং ট্রাম্প তখন জারেড কুশনারকে বলেন যে তুমি হচ্ছে মিশর, কাতার সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে জানিয়ে দাও। তো বিষয়টি যখন একটি মানে অফিসিয়াল পর্যায়ে যখন চলে যাচ্ছে, ওই সময়ে যখন ট্রাম্প ইসরায়েলে যখন তার এয়ারফোর্স ওয়ান থেকে যখন সে উঠবেন ইসরায়েলের উদ্দেশ্যে বিমানে, তখন ফক্স নিউজ, আমরা জানি ডোনাল্ড ট্রাম্পকে সবচেয়ে বেশি কাভার করে ফক্স নিউজ, তো ফক্স নিউজের এক সাংবাদিক সে ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করলেন যে আপনি স্বর্গে যেতে পারবেন কিনা, কারণ ডোনাল্ড ট্রাম্প এর আগেও স্বর্গ নিয়ে কথা বলেছেন। তিনি ভাবেন তিনি হয়তো বা স্বর্গে যেতে পারবেন না, তিনি অতটা ভালো মানুষ নন। তো যেহেতু তিনি অনেক বড় একটি সমস্যা সমাধানের পথে এগুচ্ছেন, প্লেনে উঠবেন, সেই সময় তাকে জিজ্ঞেস করার পরও ডোনাল্ড ট্রাম্প বললেন যে আসলে আমার মনে হয় না যে আমি স্বর্গে যেতে পারবো, আমি অতটা ভালো মানুষ না। অর্থাৎ ট্রাম্প নিজেও কনফিডেন্ট না এই বিষয়ে যে সে আসলে খুব একটা ভালো কাজ যে করছেন, সে খুব একটা ভালো কাজ যে করছেন না সেটি তিনি নিজেও আসলে বুঝতে পারছেন। কারণ আপনাদের হয়তো মনে থাকবে যে এই বছরের শুরুতে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন, তার কিছুদিন পরে ট্রাম্প গাজা নামে একটা ভিডিও ভাইরাল হয়, এবং ট্রাম্পের অফিসিয়াল হ্যান্ডেলগুলো থেকে সেগুলো পাবলিশ হয়, যেখানে দেখা যায় যে গাজাতে হচ্ছে নেতানিয়াহু, ট্রাম্প, ইলন মাস্ক, উনারা হচ্ছে কফি খাচ্ছেন, ক্যাসিনো চলছে। এবং এই জিনিসটি নিয়ে অনেক আলোচনা হলেও, অনেকে হেসে উড়িয়ে দিলেও, কিন্তু ভবিষ্যৎ, আমার মনে হয় আপনি যে প্রশ্নটা বলেন ভবিষ্যৎ কোন দিকে, মনে হয় ভবিষ্যৎ আসলে ওদিকেই যাচ্ছে। কারণ এই এতদিনের দীর্ঘ পরিক্রমায় গাজায় গত 2 বছরে আমরা এত বেশি আস্ফালন ইউরোপীয়দের দেখি নাই। কিন্তু গত 3-4 মাস 5 মাসে আপনি যদি দেখেন, খুবই মানে খুবই শর্ট টাইমে কয়েকটা দেশ আসলে একদম সামনে চলে আসলো। তারা একে একে হচ্ছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বললো, এবং এগুলো সবকিছুই আসলে লিঙ্কড একটার সাথে একটা। কারণ যে কাজটা নেতানিয়াহু পারছিলেন না, তিনি ব্যর্থ হচ্ছেন আন্তর্জাতিকভাবে, তিনি নিন্দিত হচ্ছেন গণহত্যা চালানোর কারণে, সেই কাজটি এখন ট্রাম্প করাবেন এই শান্তি চুক্তির মাধ্যমে। মানে তার মূল উদ্দেশ্য হচ্ছে গাজাকে তার মতো করে, তার মডেলে একদম সুয়েজ ক্যানেল পর্যন্ত একটা বিশাল এরিয়াতে সে যেভাবে তার মতো করে চিন্তা করেছেন, যে তার বিনিয়োগের কিছু চিন্তা, এবং সেখানে পুনর্গঠনের নামে একটা ভাগ বাটারও বিষয় আছে, এবং এ কারণে আরব নেতারা আসলে তাকে ধর্ণা দিচ্ছেন। এবং এখানে টাস্ক ফোর্স গঠন হবে, সেখানে মিশর ইনভলভ হবে, সৌদি আরব ইনভলভ হবে, পাকিস্তানেরও আর্মি তারা দেওয়ার চিন্তা ভাবনা করছে। সো সব মিলিয়ে আসলে এইখানে যে বিষয়টা আমরা এই পর্যায়ে এসে দাঁড়ালাম, এখানে যার যার স্বার্থতেই আসলে শেষে এখানে এগিয়ে এসছে। এখানে গাজাবাসীদের জন্য আসলে যে খুব বেশি যারা চিন্তিত ছিলেন বিষয়টা তা না। যুদ্ধবিরতি হওয়ার কারণে হয়তো কিছু সময়ের জন্য তারা একটু স্বস্তি পাবেন, যুদ্ধ বন্ধ থাকবে, নিরপরাধ মানুষের প্রাণহানি কমবে। 67,000 মানুষের প্রাণহানি হয়েছে, এটা বিশাল ব্যাপার গত 2 বছরে, সেটি এখন স্থিমিত হবে। কিন্তু তার মানে এই না যে তারা এই গাজার বাসীদের জন্য খুব বেশি মানে আবেগ আপ্লুত হয়ে তারা সবাই মিলে মিশরে আসলেন, শান্তি চুক্তি তাদের জন্য শান্তি, আসলে তা না। তাদের যে অবজেক্টিভ সেটা পূরণ করতে গিয়ে নেতানিয়াহু বারবার হোঁচট খাচ্ছেন। তার ডানপন্থী নেসের যে সদস্য বেন গভির, তিনি জেরুজালেমে গিয়ে প্রার্থনা করছেন, এবং তিনি বলছেন নেতানিয়াহুকে সরিয়ে দেওয়া হবে যদি হামাসকে নিশ্চিহ্ন না করা হয়। এবং তার যে দল ওজামে ইহুদিত, এরপরে ইউটিজে, শাস সহ বেশ কিছু দল আছে, সবগুলো ডানপন্থী, তারাও অনেকেই গত জুলাইতে নেতানিয়াহুর
নেসেট থেকে তারা পদত্যাগ করলেন কয়েকজন নেতা, পরে আবার তারা ফিরে আসলেন। সো নেতানিয়াহুই এখানে হচ্ছে কোণঠাসার অবস্থায় ছিলেন নিজ দেশে এবং বিশ্বব্যাপী তো অবশ্যই। এবং এই মানে গণ যে জোয়ার উঠেছিল বিভিন্ন দেশে দেশে, সবকিছু মিলে আসলে নেতানিয়াহু কুলিয়ে উঠতে পারছিলেন না। তো সেই কারণে আসলে ট্রাম্প জিনিসটা যখন যুদ্ধবিরতির কথা তিনি বললেন, যখন শান্তি চুক্তির কথা উপস্থাপন করলেন, তখনও নেতানিয়াহু কিন্তু রাজি হচ্ছিলেন না। এরপরে ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন দিলেন, ফোন দিয়ে বললেন যে আপনি সবসময় এমন করেন, যখনই কোনো কিছু করতে চাই আপনি সবসময় সেখানে একটু বাগড়া দেন। তাতে বোঝা যায় যে ডোনাল্ড ট্রাম্প আসলে কতটা মনোক্ষুণ্ণ ছিলেন নেতানিয়াহুর উপরে। তো এখন যদি আপনাকে জিজ্ঞেস করেন যে এই চ্যালেঞ্জগুলো কি, যে বা ভবিষ্যতের এখানে জায়গাটা কোথায়, আসলে ভবিষ্যৎ কাদের নিয়ে হবে, গাজাবাসীদের নিয়ে হবে, কোথায় ছিল মিশরে যে হলো শান্তি চুক্তিটা, সেখানে কোথায় গাজাবাসীর প্রতিনিধি, কোথায় হামাস, কোথায় ইভেন নেতানিয়াহু নাই। সেখানে আছে হচ্ছে আপনার যারা যারা ট্রাম্পের পছন্দের লোক এবং তাদের মানে ঘনিষ্ঠ কিছু লোকজনকে নিয়ে তিনি মিশরে বসলেন, তারা নিজেদের মতো স্বাক্ষর করলেন, যাদেরকে নিয়ে স্বাক্ষর হলো তাদের কোনো প্রতিনিধি নাই। এটা আমার আমার কাছে ব্যক্তিগত মতামত হচ্ছে একটা হাস্যকর বিষয়। তার মানে আপনি বলতে চাইছেন যে এটা আসলে শান্তি চুক্তির নামে একটা রহস্য। একটা পার্টি টাইপ কিছু একটা অবশ্যই ছিল আর অবশ্যই কি। পার্টি, কারণ এটা এটা ডোনাল্ড ট্রাম্পের সেই ক্ষমতাটা আছে, এতদিন হয়তো ছিল না, কারণ এটা এতদিন এখানে ইরান যথেষ্ট শক্তিশালী একটা অবস্থানে ছিল। কিন্তু রিসেন্ট কিছু ঘটনাক্রমে, বিশেষ করে গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা, বেশ কিছু কারণে ইরান একটু ব্যাকফুটে, হামাসেও অনেকটা নিষ্ক্রিয় অবস্থায় আছে, হিজবুল্লাহর শীর্ষ কমান্ডাররা মারা গেছে, এরা সবাই কিন্তু হচ্ছে হুতিদের কথাও যদি বলি, এরা সবাই কিন্তু ইরানের প্রক্সি গ্রুপ। ইরান যখন একটু দুর্বল, ট্রাম্প এই সুযোগটা আসলে কাজে লাগিয়েছেন। তিনি সবাইকে ডেকে এনে ইরানকে যাতে এখানে ইনভলভ না হতে পারে। ইরান কিন্তু অবশ্যই এখানে একটা বড় শক্তি, তাদের এখানে অনেক ইনভলভমেন্ট আছে, কিন্তু তাদেরও কি কোনো প্রতিনিধি এখানে ছিল? জি। ডোনাল্ড ট্রাম্প তো ইউক্রেন ইস্যু নিয়ে অনেক আলোচনা করেছেন, অনেক মিটিং করেছেন। তিনি কি সেখানে এই ধরনের চুক্তি করতে পারবেন পুতিনকে ছাড়া, শুধু ইউরোপীয় রাষ্ট্রদের নিয়ে? এটা কোনোদিন সম্ভব?